কমলো সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার, ছাড় পায়নি পেনশনার ও পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরাও। অনিয়মে জর্জরিত জনতা ব্যাংক, যাচাই বাছাই ছাড়াই কিনেছে ভুয়া রপ্তানি বিল, দিয়েছে এলসি সুবিধা। এবং 15 দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি, 72 ঘন্টার মধ্যে পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া কণা। শুনছিলেন শিরোনাম। সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে সরকার, তবে 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে আগের মুনাফাই কার্যকর থাকবে। এই সীমার পর বিনিয়োগ বাড়ার সাথে সাথে কমবে মুনাফার হারও। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানায়, যারা নতুন সঞ্চয়পত্র কিনবেন শুধু তাদের জন্য এই হার প্রযোজ্য। 15 লাখ টাকার বেশি যাদের বিনিয়োগ, মেয়াদ শেষে 10.30% মুনাফা পাবেন, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফা 9.5%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্রে 15 লাখ টাকার বেশি বিনিয়োগের সুদ 10%, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগে 9% মুনাফা পাওয়া যাবে। নানা অনিয়মে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক, যাচাই বাছাই ছাড়া বেশ কিছু ভুয়া রপ্তানি বিল কিনেছে প্রতিষ্ঠানটি। এছাড়া একের পর এক রপ্তানি ব্যর্থতার পরও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে এলসি সুবিধা। ব্যাংকের সাবেক এমডি ও চেয়ারম্যান বলছে, এসব অনিয়মের দায় নিতে হবে ব্যবস্থাপনা থেকে শুরু করে বোর্ডের সবাইকে। জনতা ব্যাংকের অনিয়ম নিয়ে মাসুম মিয়া 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ডোরিন গার্মেন্টস লিমিটেড জনতা ব্যাংকের অন্যতম গ্রাহক, তৈরি পোশাক খাতের এই প্রতিষ্ঠান। বৈদেশিক মুদ্রা অর্জনে সুনাম থাকলেও ব্যাংকের খাতায় ডোরিন গার্মেন্টসের অবস্থান খেলাপির তালিকায়। জনতা ব্যাংকের লোকাল অফিসে প্রতিষ্ঠানটির দায় 168 কোটি 23 লাখ টাকার বেশি। রপ্তানির জন্য ঋণ নিয়ে একের পর এক ব্যর্থতার পরও প্রতিষ্ঠানটিকে অকাতরে ব্যাক টু ব্যাক এলসি সহায়তা দিয়ে গেছে জনতা ব্যাংক। অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকলেও নেওয়া হয়নি ব্যাংকের এমডি ও বোর্ডের অনুমতি। শুরুটা 2017 সালে। ডোরিন গার্মেন্টসকে 48 কোটি 8 লাখ টাকার ঋণ দেয় জনতা ব্যাংক। 1 বছরের মধ্যে ঋণপত্রের দায় মেয়াদ উত্তীর্ণ থাকলেও দেয়া হয় নতুন ঋণ, যেখানে দেখানো হয়েছে 7 মাসের পুরনো সিআইবি প্রতিবেদন। এগুলি কিন্তু দেখার দায়িত্ব ব্যাংক ম্যানেজমেন্টের, দেখার দায়িত্ব সার্ভেয়ার কোম্পানি, দেখার দায়িত্ব যে লিগ্যাল অ্যাডভাইজার বা লিগ্যাল ফার্ম এই ডকুমেন্টস গুলি আমাদের ওয়েটিং করতেছে তাদের। এখানে কিন্তু সবগুলা 3টা সাইডেরই কিন্তু দায়িত্ব আছে। নিয়ম বহির্ভূত এলসি খোলার এই গোপন রহস্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেই জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের। তবে প্রতিষ্ঠানটির দুর্নীতিকেই দায়ী করেন তিনি। এই দেশের যে এক্সপোর্টার আছেন, উনিও ওখানে ভুয়া অন্য নামে কোম্পানি বানাইয়া ওই কোম্পানির নামে এই কাগজপত্রগুলো আনতেছে। সেই ক্ষেত্রে আপনি ধরবেন কীভাবে? সেটা ধরার জন্য ব্যাংকের ম্যানেজার জড়িত, মূল মালিক জড়িত, যে এক্সপোর্টার হিমসেলফ, এবং ওই দেশে যে কোম্পানিটা হয়েছে সেটাও হয়তো দেখা গেল যে আর্টিফিশিয়াল। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ডোরিন গার্মেন্টস কর্তৃপক্ষ। জনতা ব্যাংকের লোকাল অফিসের এমন অনিয়ম শুধু ডোরিন গার্মেন্টসের ক্ষেত্রে নয়, তালিকায় আছে এক্সিম ফুটওয়্যার, সাথী লেদার, সালমা লেদার সহ বেশ কিছু ছোট বড় প্রতিষ্ঠানের নাম। পিছিয়ে নেই ব্যাংকের অন্য শাখাগুলো। একাধিক রপ্তানি ব্যর্থতা সত্ত্বেও মেসার্স বিআরবি স্পিনিং লিমিটেডকে নতুন নতুন এলসি সুবিধা দিয়েছে মতিঝিল কর্পোরেট শাখা। পণ্য জাহাজীকরণ না করলেও অ্যালাইন অ্যাপারেলস লিমিটেড ও সিঙ্কি গার্মেন্টস লিমিটেডের রপ্তানি বিল কিনেছে কামাল আতাতুর্ক এভিনিউ কর্পোরেট শাখা। আপনি কন্টিনিউয়াসলি করে যাবেন, একটা হলে সেটা ভুল, 2টা হলে বুঝতে হবে যেখানে আপনার কোনো ইন্টেনশন আছে, 3টা হলে বুঝতে হবে আপনি ইচ্ছাকৃতভাবে কন্টিনিউয়াসলি এগুলো করছেন। তো সেক্ষেত্রে মনিটরিং সুপারভিশনেরও একটা দায় দায়িত্ব এসে যায়। এসব অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হয়নি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ভবনের বাইরে নিয়োজিত নিরাপত্তা বেষ্টনীও অতিক্রম করতে দেওয়া হয়নি ক্যামেরা সহ প্রতিবেদককে। অর্ডার তো আমাকে দিয়ে নেই, অর্ডার দিলে আমি তো আপনাকে মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আগামী 5 বছরে বাংলাদেশকে প্রায় 1200 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
এক বিবৃতিতে এডিবি জানায়, প্রতিযোগিতা, কর্মসংস্থান, বেসরকারি খাতের উন্নয়ন, সবুজ অর্থনীতির বিস্তৃতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জনশক্তির উন্নয়ন সহ বেশ কিছু প্রকল্পে এ অর্থ বিনিয়োগে আগ্রহী তারা। তাই বিগত $9.5 বিলিয়ন উন্নয়ন সহায়তার অর্থ তারা বৃদ্ধি করতে চায়। সেই সাথে বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্ব আরোপের উপর জোর দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। এবার অফিস বন্ধের ঘোষণা দিয়েছে ই-কমার্স সাইট কিউকম। 30 সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি সেবা দেওয়া থেকে বিরত থাকবে প্রতিষ্ঠানটি। গেল শুক্রবার রাতে কিউকম তাদের ফেসবুক পেজে একথা জানায়। বলা হয়, প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা হোম অফিসের মাধ্যমে সেবা প্রদান করবে। এছাড়াও বিগ বিলিয়ন রিটার্ন অফারে কোনো বাইক সরবরাহ না করে পরিশোধ করা অর্থের মূল টাকা গ্রাহকদের ফেরত দিবে কিউকম। বাইক ছাড়া অন্যান্য পণ্য স্বাভাবিক প্রক্রিয়া সরবরাহ থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি। ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে জাপান বাদে অন্যান্য বেশিরভাগ অপ্রচলিত বাজার থেকেই এই অর্থ বছরে কমেছে আয়। একই অবস্থা প্রচলিত বাজারেও। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি সহ ইউরোপের বেশিরভাগ দেশেই কমেছে রপ্তানি। জান্নাতুন নাইমের রিপোর্ট। প্রায় 120 কোটি মানুষের দেশ ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী। দেশের তৈরি পোশাকের প্রধান কাঁচামাল তুলার একটি বড় অংশই আমদানি হয় ভারত থেকে। বিজিএমই এর তথ্য বলছে, যা দিয়ে তৈরি করা কাপড়ের রপ্তানি বাড়ছে সেই ভারতেই। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে দেশটিতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $9.5 কোটি তৈরি পোশাক, যা তার আগের অর্থ বছরের একই সময়ের দ্বিগুণের কাছাকাছি। তবে অন্যান্য বেশিরভাগ অপ্রচলিত গন্তব্যই ভালো করছে না বাংলাদেশ। এ ধরনের বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে জাপান থেকে $17 কোটি বেশি। এরপরে অস্ট্রেলিয়া, যদিও এই দেশে কমেছে রপ্তানি। আমাদের অপ্রচলিত বাজার ছিল চায়না, জাপান, অস্ট্রেলিয়া, সব জায়গায় করোনা এফেক্টেড ছিল, ভারতও ছিল। তারপরে আমি বলবো, ভারতে যেহেতু আমাদের নেবারিং কান্ট্রি, সেখানে আমাদের এক্সপোর্ট বেড়েছে এবং ভারতে তাদের পূজার কাছে তাদের উৎসব আছে, এই হিসাবে তাদের অর্ডার অনেকগুলো ছিল। ভারতে আমার এক্সপোর্টে আমাদের বেশি হয়েছে। প্রচলিত বাজারগুলোতেও এখনও ধুঁকছে বাংলাদেশ। ইউরোপের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য জার্মানি থেকে প্রথম 2 মাসে আয় কমেছে 10% বেশি। ইটালি, ফ্রান্স কিংবা যুক্তরাজ্য সবখানেই অবস্থা একই। সব মিলিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে 3.5% মতো। তবে এখনো ভরসা যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যেই রপ্তানি ছাড়িয়েছে $1 বিলিয়ন। করোনার পরবর্তী রিকভারিটা যুক্তরাষ্ট্রে যতটা দ্রুততার সাথে এবং যে স্ট্রেংথের সাথে হয়েছে, ইউরোপে কিন্তু এখনো সেটা ঘটেনি। ইউরোপিয়ান ইকোনমি অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছে। ইউরোপের মার্কেট এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থা আসেনি, সেই কারণে ইউরোপে আমাদের এক্সপোর্ট কম হয়েছে, কিন্তু আমেরিকায় আমাদের এক্সপোর্ট বেশি হয়েছে। এই অর্থ বছরে এখনো পর্যন্ত শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের সবকটি প্রচলিত বাজার, যার মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে স্পেনে 18% বেশি। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। 15 দফা দাবিতে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। বন্দরনগরীতে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা সমস্যায় পড়লেও বেশ কয়েকটি স্থলবন্দরে ছিল না কোনো প্রভাব। 15 দফা দাবিতে 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার পরিবহন মালিক সমিতি। ধর্মঘটের কারণে সকাল থেকে সমুদ্র ও স্থলবন্দর ঘিরে পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটে। চট্টগ্রাম ও ফেনী থেকে পণ্য নিয়ে শহরের বাইরে যেতে বাধা দেওয়া হয়, ফলে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। 4টা কাগজ 42,000 টাকা দেয়, এখন সেই কাগজের মূল্য দিতেছে 1,20,000 টাকা। আমাদের শ্রমিকদেরকে আমরা বুঝাই বলতেছি, ওরা নিজেরা গ্যারেজে ঢুকে পার্কিং করে ফেলতেছে, ওরা গাড়ি চালাবে না, বয়স শেষ। পরিবহন যে আইন 2018 করা হয়েছে, সেটা মালিকেরও জরিমানা, শ্রমিকেরও জরিমানা, মালিকেরও শাস্তি, শ্রমিকেরও শাস্তি। পৃথিবীর কোন দেশে তো এই আইন নেই। তবে দেশের সব জায়গা চিত্র একরকম ছিল না। হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কোনো প্রভাব পড়েনি হিলি বন্দর সহ সংশ্লিষ্ট এলাকায়। এই পর্যন্ত কার্যক্রম, সকল প্রকার কার্যক্রম আমাদের অব্যাহত আছে। কোনো প্রকার সমস্যার সম্মুখীন পানামা স্থলবন্দরে এবং হিলিতে নেই। এই অবস্থা ছিল বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে। তবে কয়েকটি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনে বাধার মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।
আমরা চাই এই নিয়মগুলা এবং এই আইনগুলা অতি সহজ সরল করার জন্য এবং কি তাহলে আমরা মালিক এবং শ্রমিকেরা মানে বাঁচবো, না হলে আমরা মালিক শ্রমিকেরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজ শর্তে লাইসেন্স দেয়া, পুলিশি হয়রানি বন্ধ সহ বেশ কিছু দাবি নিয়ে এর আগেও বেশ কয়েকবার ধর্মঘটের পথে হেঁটেছিল এই সংগঠনটি। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সুপারস্টার গ্যাং সুইচ, আভিজাত্যের প্রতীক। আগরের বৈশ্বিক $14 বিলিয়ন বাজারে বাংলাদেশের দখলে মাত্র 300 কোটি টাকা। তাই 5 বছরে রপ্তানি আয় 1000 কোটিতে উন্নীত করতে 67 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। সুগন্ধি তৈরির অন্যতম উপকরণ আগর। আরও নানা পণ্য বানাতেও যা ব্যবহার হয়। দেশে আগরের চাহিদা সীমিত হলেও বিশ্বব্যাপী মূল্যবান পণ্যটির বাজার প্রায় $14 বিলিয়ন। বাংলাদেশের দখলে যার মাত্র 300 কোটি টাকা। বহুকাল আগে থেকে বাংলাদেশে প্রাকৃতিকভাবে আগর গাছ জন্মালেও তা উজাড় হয়ে যায়। তাই প্রথমবারের মতো 1999 থেকে 2009 পর্যন্ত চট্টগ্রাম সহ 11 জেলায় 12,000 একর জায়গায় 1.5 কোটি গাছ লাগায় বন বিভাগ। এবার সরকারি বেসরকারি মিলে প্রায় 6 কোটি গাছে কার্যকরভাবে রেজিন ফলানো, আহরণ ও তেল তৈরিতে প্রকল্প হাতে নিয়েছে বন গবেষণা ইনস্টিটিউট। 68 কোটি টাকার একটা প্রজেক্ট, যাতে সম্পূর্ণ গাছটা থেকে আমরা আগর উৎপাদন করতে পারি। এটা হলো মেইন টার্গেট আমাদের। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে সমস্ত এরিয়াতে আগর চাষ করা সম্ভব, যে সমস্ত আগর চাষিরা আগর চাষ করেন তাদেরকেও আগর বানানোর জন্য যে সমস্ত টেকনোলজি আছে সেগুলো তাদেরকে দেওয়া। আগর গাছে রেজিন তৈরি হয় আঘাতের মাধ্যমে। প্রচলিত পেরেক পদ্ধতিতে একটি বড় গাছের রেজিন থেকে মেলে কম বেশি 5 তোলা তেল। তাছাড়া এই প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 2 মাস। কর্মকর্তারা বলছেন, চলতি প্রকল্পে ন্যানো প্রযুক্তিতে ছোট গাছ থেকেও মিলবে ব্যাপক সুফল। আয়রন অক্সাইডটাকেই সলিবল ফর্মে নিয়ে গাছের ভিতরে স্যালাইনের মাধ্যমে, স্যালাইন যেভাবে দেওয়া হয় সেই একই পদ্ধতিতে গাছে দিব এবং পুরো গাছে অংশটা ছড়িয়ে যাবে। ফলশ্রুতিতে পুরো গাছটাই আগর কাঠে রূপান্তরিত হয়ে যাবে। আগামী 5 বছরে অন্তত 3 গুণ বাড়িয়ে দেশের আগর রপ্তানি 1000 কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান কর্মকর্তারা। 2018-19 অর্থ বছরে আমাদের এক্সপোর্ট ছিল 275 কোটি টাকা এবং 2019-20 অর্থ বছরে করোনার কারণে কিছুটা কমে গিয়ে সেটা ছিল 169 কোটি টাকা। আমাদের টার্গেট হলো সেটাকে প্রজেক্ট পিরিয়ডে 1000 কোটি টাকা উন্নীত করা। রেজিন সমৃদ্ধ প্রতি কেজি আগর কাঠের দাম 1 কোটি টাকার মতো, আর 1 কেজি তেলের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের 8টি উপশাখার উদ্বোধন হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাগুলোর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সিটি ব্রাঞ্চগুলোর চলতি বছরের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় চলতি বছরের আগস্ট পর্যন্ত ব্যাংকটির বাজেটের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এর এখনকার আয়োজন এটুকুই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।